নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান ঝড় বৃষ্টির জন্য কলকাতার বিমানবন্দরের উপরে 1 ঘন্টা 18 মিনিট ধরে চক্কর কাটলো। আর সেই 1 ঘন্টা 18 মিনিটে খবরে যা দেখানো হলো সেটা দেখে অনেকেই হয়তো বলবেন যে সত্যি একেই বলে বাংলা মিডিয়া। তিলকে কিভাবে তাল করতে হয় এটা বাংলা মিডিয়ার থেকে হয়তো বেশি কেউ জানে না। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের গতিবিধির একেবারে সেকেন্ডে সেকেন্ডে ধারাভাষ্য করা হচ্ছিল এবং যেভাবে বেশ কয়েকটি চ্যানেলে খবরটাকে উপস্থাপন করা হচ্ছিল, তাতে বিজেপির কর্মী সমর্থকরা কতটা আনন্দে ছিলেন কে জানে, কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে যে বুকে ধুকপুকানি শুরু হয়ে গিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকে তো নাকি আবার দোয়াও করতে শুরু করে দিয়েছিলেন যে যাতে দিদির কিছু না ঘটে। আর সেই দোয়া কবুল হওয়ার কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিকঠাক কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারলেন। এখন কথা হচ্ছে যে খবরটা কি সত্যি অত গুরুত্বপূর্ণ ছিল? যেভাবে মিডিয়া এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের অবতরণ নিয়ে লাগাতার 1.5 ঘন্টা ধরে টিআরপি খেলো, সেটার কি সত্যি কোনো দরকার ছিল? তো বন্ধুরা, আপাতভাবে মনে হতে পারে যে এই খবরটা শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্যই খাওয়ানো হয়েছে, দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে যদি একটু তলিয়ে ভাবেন তাহলে কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান যেভাবে ঝড় বৃষ্টির কারণে আকাশের ওপরেই আটকে গিয়েছিল, যেভাবে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে দেরি করছিল, তাতে কিন্তু অনেক কিছুই হতে পারতো। না মানে বলায় ষাট, প্রাণ নাশের কথা বলছি না, প্রাণ যাওয়ার কথা বলছি না, বলছি আরও অনেক খেলা কিন্তু হতে পারত। আর সেই খেলায় কিন্তু আবারও এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের হাওয়া ঘুরে যেতে পারত। খেয়াল করে দেখুন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিস্থিতিতে পড়েছিলেন, সেই পরিস্থিতিতে তিনি অনেক কিছুই করতে পারতেন। হয়তো সেটা তিনি করেননি, মনের মধ্যে ভয় ছিল যে সত্যি সত্যি বিমান অবতরণ করতে গিয়ে কোনো কিছু অঘটন না ঘটে। কেননা কদিন আগেই আবার মহারাষ্ট্রের প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় যে কাণ্ডটা ঘটেছিল, যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে থাকবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিমানে যে ভয়ে ছিলেন, ভয় হওয়াই স্বাভাবিক কথা, কেননা হাজার হোক মা মাটির নেতৃত্ব পায়ে মাটি ছিল না, যার ফলে হয়তো এদিন তিনি কোনো রাজনৈতিক কৌশল খেলতে পারেননি। তার বিমান যখন অবতরণ করলো তখন মিডিয়া ভেবেছিল যে মিডিয়ার সামনে এসে তিনি হয়তো একটা বাইট দেবেন, মিডিয়ার সঙ্গে হয়তো 2-4টে কথা বলবেন এবং এই যে ঘটনা, এই ঘটনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করবেন। আবার অনেকেই এটাও আশা করেছিলেন যে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিমান থেকে নেমে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে এমন কোনো কথা বলবেন যে কথার মধ্যে রাজনীতি থাকবে, কেননা সব কিছুর পেছনেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি দেখেন, বিজেপির হাত দেখেন। ফলে হতে পারে যে এদিনের যে বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে অবতরণ না করতে দেওয়ার ঘটনা, সেই ঘটনায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকারকেই দায়ী করবে। আবার এটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে হয়তো বলবেন যে তার মাথায় কিংবা কোথাও আঘাত লেগেছে, যেভাবে তিনি এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিলেন, তিনি কোনোভাবে প্রাণে বেঁচে এসেছেন। আর এরপরেই হয়তো আমরা পায়ে কিংবা মাথায় তার ব্যান্ডেজও দেখতে পারতাম। আর সেটা যদি হতো তাহলেই কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হতো, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন পর্যন্ত যে জনসভাগুলো করেছেন, প্রত্যেকটা জনসভাতে একটা কথা বলছেন যে এর পরে যদি কিছু ঘটে তার দায় কিন্তু মোদী সরকার হবে, বিজেপি হবে। আর এই যে তার জনসভায় আগে ভাগেই ইঙ্গিত দেওয়া, তাতে 2-2 4 করে তো এটা আশা করাই যায় যে বলা যায় না এবারের নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো কোথাও ব্যান্ডেজ লাগলেও লাগতে পারে, ব্যান্ডেজ বাঁধা হলেও হতে পারে। ফলে এদিন এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন একেবারে ঠিকঠাক বিমানবন্দর থেকে তার গাড়িতে করে বেরিয়ে গেলেন, গাড়িতে করে বেরিয়ে যাওয়ার সময় মিডিয়ার উদ্দেশ্যে হাত নাড়লেন, তখন তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের বুক থেকে যেমন একটা পাথর নেমে গেল, ঠিক তেমনই কিন্তু শুভেন্দু অধিকারীদের মতো বিজেপির বিরোধীরাও কিন্তু একটা হাফ ছেড়ে বাঁচলেন। কেন হাফ ছেড়ে বাঁচলেন? ওই যে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে চাইলে এই যে পরিস্থিতি, এই যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে কলকাতায় অবতরণ করার চেষ্টা, সমস্ত কিছুটা মিলিয়েই কিন্তু একটা গল্প তৈরি করতে পারতেন, একটা ঘটনা ঘটে যাওয়ার কিন্তু ব্যাপার দাঁড় করাতে পারতেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সবে বিমানবন্দর থেকে কালীঘাটে গেছেন, এরপরে যদি কালীঘাটে গিয়ে তিনি ডাক্তারখানায় চলে যান
তারপরে যদি ডাক্তাররা তার কিছু হাড়গোড় ভাঙাচোরা বের করে ফেলেন, তাহলে কিন্তু এই মুহূর্তে সেটা বলা যাবে না। কিন্তু এই মুহূর্তে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ শরীরে কালীঘাটের দিকে গাড়িতে করে যেতে দেখা গেল, তখন কিন্তু এটা বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এবারের মতো খেলাটা খেলেননি। পাশাপাশি আরও একটা কথা না বললেই নয়, আর সেটা হচ্ছে যে এই খবর যখন বিভিন্ন চ্যানেলে চলছিল, তখন সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানান জনের নানান মন্তব্য করছিলেন। তার মধ্যে অনেকের মন্তব্য এমনটাও ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কিছু একটা ঘটে যায়, ঠাকুর না করুক যে সেরকম কিছু হোক, তাহলে কিন্তু বাংলা নাকি বেঁচে যাবে। আবার তার পাল্টা অনেকে এটাও যুক্তি দিচ্ছিলেন যে না না, পিসির বেঁচে থাকার দরকার আছে, তা না হলে তিনি যা কর্ম করেছেন তার ফলটা ভোগ করবে কে। কিন্তু এইসব আলপটকা মন্তব্যকে গুরুত্ব না দিয়েও যেটা বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে বাংলার রাজনীতিতে না থাকেন, তাহলে কিন্তু এটা ভাববেন না যে বাংলার মানুষের কপাল থেকে তৃণমূল সরে যাবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইদানিং তার জনসভাগুলোতে বারবার একটা কথা বলছেন, আর সেটা হচ্ছে যে তিনি কিন্তু তার পরবর্তী প্রজন্ম তৈরি করে দিয়েছেন। ফলে তাকে যদি কেউ গুলি করে মারারও চেষ্টা করে, তাহলেও কিন্তু তৃণমূল যে ভেঙে পড়বে এমনটা কিন্তু নয়, তৃণমূলের হাত থেকে বাংলা যে নিষ্কৃতি পেয়ে যাবে এমনটা কিন্তু নয়। এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো এটাও বলছেন যে ইদানিং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জনসভাগুলোতে নিজেকে কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে দেখানোর চেষ্টা করছেন। ভাবি মুখ্যমন্ত্রীর মতো করেই কিন্তু তিনি কথাবার্তা বলছেন, চ্যালেঞ্জ ছুটছেন, চ্যালেঞ্জ কিন্তু দিচ্ছেন। ফলে তৃণমূলের পরবর্তী প্রজন্ম যে সত্যি তৈরি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেননি। আর এখানেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমাকে যদি কেউ গুলি করে মারতে চায় আমি তৈরি, তখন কিন্তু বুঝতে হবে যে এর পেছনেও কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য কিংবা খেলা রয়েছে। কিরকম খেলা রয়েছে বন্ধুরা, সত্যি সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো অঘটন ঘটে, আবারও বলছি আশা করব তেমনটা যাতে না হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই যদি কখনো সত্যি হয়ে যায়, তাহলে কিন্তু তৃণমূল আরও শক্তিশালী হবে। আর এর প্রমাণ ভারতের রাজনৈতিক ইতিহাসে বহুবার রয়েছে। আর তার সবথেকে বড় উদাহরণ হলো ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আজকে কিছু একটা হয়ে যায়, তাতে কিন্তু মমতা বিরোধীদের আনন্দের কিছু নেই, আনন্দে লাফানোর কিন্তু কিছু নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যত বেশি দিন বাঁচবেন, তত শুধুমাত্র যে তৃণমূলের কর্মী সমর্থকদেরই লাভ হবে তা কিন্তু না, বিজেপির কর্মী সমর্থকদেরও লাভ হবে। আর কাউকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যদি ক্ষমতা দখল এতই সহজ হতো, তাহলে তো ক্ষমতাসীন দল বিরোধীদের গুলি করেই মারত। কিন্তু সেটা হবার নয়। হাজার হোক রাজনীতির যারা শীর্ষ নেতৃত্ব, তারা তো আর কোনো দলের নিচুতলার কর্মী নন যে একে অপরকে মারলেই রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে সুস্থ শরীরে অবতরণ করতে পেরেছেন, এতে সবারই খুশি হওয়া উচিত, এতে কিন্তু সবারই স্বস্তির নিঃশ্বাস ফেলা উচিত। তবে একটা কথা দিয়ে এই ভিডিওটা শেষ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রামনবমীর দিনক্ষণ এদিন গুলিয়ে দিয়েছেন, যেভাবে শুক্রবারকে রামনবমীর দিন বলে দাগিয়ে দিয়েছেন, তাতে অন্ডাল থেকে ওড়ার পর তার বিমান এই ঝড়ের মুখে এসে কলকাতায় পড়লো কি না, সেটা নিয়েও কিন্তু একবার ভেবে দেখা যেতে পারে। তবে এই কথা বললে আবার অনেকে এটাও বলবেন যে ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। ফলে বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।